আসসালামু আলাইকুম। লিগ্যাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগতম। আয়কর রিটার্ন সাবমিট না করলে কি হয়? আয়কর রিটার্ন দাখিল একটি আইনগত বাধ্যবাধকতা। যেসব করদাতার জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক, তারা যদি নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করেন, তাহলে তাকে নানা ধরনের আইনগত ও আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথমত, আয়কর আইন ২০২৩ অনুযায়ী রিটার্ন দাখিলে বিলম্ব হলে করদাতাকে নির্দিষ্ট হারে জরিমানা গুনতে হতে পারে। দ্বিতীয়ত, যদি কোনো বকেয়া কর থাকে এবং তা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ না করা হয়, তবে সেই টাকার উপর সুদ আরোপ করা হয়। এই সুদের হার আইন দ্বারা নির্ধারিত থাকে এবং বিলম্ব যত বাড়ে, সুদের পরিমাণও তত বাড়ে, তবে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত। তৃতীয়ত, আয়কর রিটার্ন দাখিল না করলে কর কর্তৃপক্ষ করদাতাকে নোটিশ প্রদান, হিসাব চাওয়া এবং প্রয়োজনে জরিপ বা তদন্ত কার্যক্রম শুরু করতে পারে। এছাড়াও রিটার্ন দাখিল না থাকার কারণে অনেক গুরুত্বপূর্ণ নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হতে হয়। বর্তমানে বাংলাদেশে এমন ৩৯টি সেবা রয়েছে যেখানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র, অ্যাকনলেজমেন্ট বা সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। এই প্রমাণ না থাকলে ব্যাংক ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, ১০ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র বা এফডিআর ক্রয় ইত্যাদি কার্যক্রম সম্ভব হয় না। রিটার্ন না দিলে কর ইতিহাস গড়ে ওঠে না। ফলে ভবিষ্যতে রিটার্ন সংশোধন, কর রেয়াত, গ্রহণ, আয় বৈধতার প্রমাণ কিংবা কোনো কর বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে করদাতাকে জটিলতার মুখে পড়তে হতে পারে। সার্বিকভাবে আয়কর রিটার্ন দাখিল না করলে একজন করদাতা শুধু আইন লঙ্ঘন করেন না, বরং নিজের আর্থিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক অবস্থানকেও অনিশ্চয়তায় ঠেলে দেন। তাই যাদের জন্য রিটার্ন দাখিল প্রযোজ্য, তাদের সময়মতো রিটার্ন দাখিল করা একজন সচেতন নাগরিকের দায়িত্ব এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য। আয়কর বা ইনকাম ট্যাক্স এবং আয়কর রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্নের মধ্যে পার্থক্য। মূল ধারণা: আয়কর সরকারের জন্য একটি রাজস্ব বা কর। আয়কর রিটার্ন সরকারের কাছে একটি লিখিত হিসাব বা বিবরণী। কি প্রদান করতে হয়? আয়কর টাকা প্রদান করতে হয়, যা চালানের মাধ্যমে জমা দিতে হয়। আয়কর রিটার্ন তথ্য প্রদান করতে হয়। কার জন্য প্রযোজ্য? আয়কর যাদের করযোগ্য আয় আছে। আয়কর রিটার্ন যাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক। আইনে নির্ধারিত ব্যক্তি বা প্রতিষ্ঠান। করের পরিমাণ নির্ধারণ হয়। আয়কর করযোগ্য আয় ও কর হারের ভিত্তিতে। আয়কর রিটার্ন করযোগ্য আয় ও কর হারের ভিত্তিতে। প্রধান উদ্দেশ্য: আয়কর সরকারের রাজস্ব সংগ্রহ। আয়কর রিটার্ন করদাতার আয় ও ব্যয়, সম্পদ এবং দায়ের বিস্তারিত তথ্য জানানো। সব সময় টাকা দিতে হয় কি? আয়কর হ্যাঁ, যদি করযোগ্য আয় থাকে। আয়কর রিটার্ন না, যদি করযোগ্য আয় না থাকে তবে রিটার্ন দাখিল করেও টাকা দিতে হয় না। আইনি পরিণতি: আয়কর আয়কর না দিলে সুদ, জরিমানা, মামলাসহ আইনগত ব্যবস্থা। আয়কর রিটার্ন রিটার্ন না দিলে জরিমানা, অনেক সরকারি সুবিধা না পাওয়া, কর ইতিহাস না থাকা ইত্যাদি। দায়িত্বের ধরন: আয়কর আর্থিক দায়িত্ব। আয়কর রিটার্ন প্রশাসনিক বা তথ্যগত দায়িত্ব। কখন দিতে হয়? আয়কর আয়বর্ষের মধ্যে ৭৫% এবং অবশিষ্ট অংশ করবর্ষের মধ্যে রিটার্ন সাবমিটের সাথে। আয়কর রিটার্ন আয়বর্ষ শেষে নির্ধারিত সময়সীমার মধ্যে। অনেকের মধ্যে এখনও একটি ভ্রান্ত ধারণা রয়েছে, রিটার্ন দাখিল করা মানেই যেন সঙ্গে সঙ্গে টাকা বা কর দিতে হবে। কিন্তু আসলে বিষয়টি তা নয়। আয়কর রিটার্ন দাখিল একটি তথ্যগত আইনগত বাধ্যবাধকতা। এতে করদাতা সরকারকে জানান তার আয়ের উৎস কি, আয় কত, খরচ, বিনিয়োগ ও সম্পদ কি কি ইত্যাদি। তবে এই রিটার্ন দাখিলের পর যদি দেখা যায় তার করযোগ্য আয় সরকার নির্ধারিত সীমার নিচে, তাহলে তাকে কোনো কর বা টাকা দিতে হয় না। সুতরাং রিটার্ন দাখিল করা মানেই কর দিতে হবে এমনটি নয়। কর দিতে হয় কেবল তখনই যখন করযোগ্য আয় নির্ধারিত কর সীমার বেশি হয়। কোন কোন ব্যক্তিকে বাধ্যতামূলক আয়কর রিটার্ন দাখিল করতে হবে? রেফারেন্স ধারা ১৬৬ এবং ২৬৪। আয়বর্ষে আয় যদি করমুক্ত সীমা অতিক্রম করে। পূর্ববর্তী ৩ বছরের মধ্যে যে কোনো এক বছরে কর নির্ধারিত হলে। যিনি নিম্নের পরিচয়ে থাকেন: কোম্পানি, কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর, কোম্পানির শেয়ার হোল্ডার কর্মচারী, কোনো ফার্ম, কোনো ফার্মের অংশীদার, কোনো ব্যক্তি সংঘ, অ্যাসোসিয়েশন অফ পার্সনস, ব্যবসায়ী, নির্বাহী বা ম্যানেজার পদধারী কোনো কর্মচারী, গণকর্মচারী, সরকারি কর্মকর্তা বা কর্মচারী, কোনো অনিবাসী ব্যক্তি যার বাংলাদেশে স্থায়ী স্থাপনা রয়েছে। কর অব্যাহতি বা হ্রাসকৃত কর হারের সুবিধাপ্রাপ্ত আয় অর্জন করলে। করদাতা হিসাবে নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি। ২০ লক্ষাধিক টাকার ঋণ গ্রহণের ক্ষেত্রে। কোম্পানির ডিরেক্টর বা স্পন্সর শেয়ার হোল্ডার হলে।
আমদানি বা রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ বা নবায়নের ক্ষেত্রে, সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে, সাধারণ বীমার সার্ভেয়ার লাইসেন্স নবায়নের ক্ষেত্রে, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, ভবন বা ফ্ল্যাট বিক্রয়, হস্তান্তর, নিবন্ধন ইত্যাদির ক্ষেত্রে, পেশাজীবী মদস্যপদ্ম নবায়নের ক্ষেত্রে, চিকিৎসক, আইনজীবী, সিএ ইত্যাদি, বিয়ে রেজিস্ট্রার, নিকাহ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ রেজিস্ট্রার লাইসেন্স নবায়নের ক্ষেত্রে, ট্রেড বডি বা বাণিজ্যিক সংগঠনের মদস্যপদ্ম গঠন বা নবায়নে, দলিল লেখক বা কোর্ট ফি ভেন্ডারের লাইসেন্স নবায়নে, ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই, কাস্টমস ইত্যাদি লাইসেন্স ও আবেদনের ক্ষেত্রে, গ্যাসের বাণিজ্যিক বা শিল্প সংযোগের ক্ষেত্রে, আবাসিক গ্যাস সংযোগের ক্ষেত্রে, বিদ্যুৎ সংযোগ গ্রহণের ক্ষেত্রে, সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায়, নৌযানের সার্ভে সার্টিফিকেট গ্রহণ ও নবায়নের ক্ষেত্রে, ইটভাটার অনুমতি গ্রহণ ও নবায়নে, ইংরেজি মাধ্যম স্কুলে শিশু ভর্তি, সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায়, কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণ বা নবায়নে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গ্রহণ বা নবায়নে, আমদানির জন্য ঋণপত্র খোলার ক্ষেত্রে, 10 লক্ষাধিক টাকার মেয়াদি আমানত খোলা, 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয়, জাতীয় সংসদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন ইত্যাদি নির্বাচনে অংশগ্রহণে, প্রশাসনিক বা উৎপাদন ব্যবস্থাপকের বেতন প্রাপ্তিতে, 10ম গ্রেড বা তদূর্ধ্ব সরকারি কর্মচারীর বেতন প্রাপ্তিতে, স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যদের কমিশন বা ফি প্রাপ্তিতে, কোম্পানি থেকে কনসালটেন্সি, সুরক্ষা, জনবল ইত্যাদি সেবার অর্থপ্রাপ্তিতে, বীমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট গ্রহণ বা নবায়নে, মোটরযানের দ্বি ও ত্রিচক্র ছাড়া রেজিস্ট্রেশন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নে, বিদেশি অনুদানের অর্থ ছাড়ে এনজিও ব্যুরো বা মাইক্রো ক্রেডিট অথরিটির জন্য, ই কমার্স লাইসেন্স নবায়নের ক্ষেত্রে, কোম্পানি বা সোসাইটি আইনে নিবন্ধিত ক্লাবের সদস্যপদ গ্রহণ বা নবায়নে, সরকারি টেন্ডারে অংশগ্রহণে, আমদানি বা রপ্তানির বিল অফ এন্ট্রি দাখিলের সময়, ভবন নির্মাণের জন্য নকশা দাখিলে, রাজুক বা সিডিএ ইত্যাদি, নির্দিষ্ট ব্যক্তি রেফারেন্স ধারা 140-এর কাছে বাড়ি লিজ বা ভাড়ায় দিলে, নির্দিষ্ট ব্যক্তি রেফারেন্স ধারা 140-এর কাছে পণ্য বা সেবা সরবরাহে, হোটেল, ক্লিনিক, হাসপাতাল, কমিউনিটি সেন্টার ইত্যাদির লাইসেন্স গ্রহণ ও নবায়নে, অনুষ্ঠান আয়োজনে কমিউনিটি সেন্টার বা কনভেনশন হল ভাড়া নিলে সিটি কর্পোরেশন এলাকায়, কোন কোন ব্যক্তিকে টিআইএন গ্রহণ করতে হবে অর্থাৎ করদাতা হিসাবে নিবন্ধন নিতে হবে, রেফারেন্স ধারা 261, প্রত্যেক যোগ্য ব্যক্তিকে করদাতা হিসাবে নিবন্ধন করতে হবে এবং নিবন্ধনের মাধ্যমে তিনি একটি করদাতা শনাক্তকরণ নম্বর পাবেন। কে কে নিবন্ধন করবেন? একজন ব্যক্তি নিম্নলিখিত যে কোনো অবস্থায় থাকলে তাকে করদাতা হিসাবে নিবন্ধন করতে হবে। তিনি করদাতা অর্থাৎ করযোগ্য আয় আছে। তিনি ধারা 166 অনুযায়ী রিটার্ন জমা দিতে বাধ্য। তিনি ধারা 264 অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে বাধ্য। তিনি কর প্রদান করতে বা রিটার্ন দাখিল করতে ইচ্ছুক। নিবন্ধন সম্পন্ন হলে বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি করদাতা শনাক্তকরণ নম্বর টিআইএন প্রদান করবে। আপগ্রেডেশন বা পুনঃনিবন্ধন প্রয়োজনে বোর্ড সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে যে কোনো টিআইএনধারী ব্যক্তি বা ব্যক্তি শ্রেণীকে নির্দিষ্ট তথ্য বা দলিলাদি জমা দিতে বলতে পারে। এর মাধ্যমে টিআইএনের আপগ্রেডেশন বা পুনঃনিবন্ধন হতে পারে। টিআইএন না মিলে কি হবে? কোনো ব্যক্তি যদি টিআইএন পাওয়ার যোগ্য হয়েও নিবন্ধন না করেন তাহলে আয়কর কর্তৃপক্ষ তার নামে টিআইএন ইস্যু করতে পারবে। রিটার্ন দাখিলের প্রমাণ বলতে কি বোঝায় এবং এর অন্তর্ভুক্ত দলিলগুলি কি কি? রেফারেন্স ধারা 264(2) রিটার্ন দাখিলের প্রমাণ বলতে বোঝায় করদাতার রিটার্ন জমা দেওয়ার সরকারি স্বীকৃতি। এর মধ্যে অন্তর্ভুক্ত হল রিটার্ন দাখিলের প্রত্যয়ন বা প্রাপ্তি স্বীকারপত্র, করদাতার নাম, টিআইএন ও করবর্ষ সম্বলিত সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট, করদাতার নাম, টিআইএন ও করবর্ষ সম্বলিত উপকর কমিশনার কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়ন। কখন রিটার্ন দাখিল করতে হয়? রেফারেন্স ধারা 280 ক। ব্যক্তি, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার রিটার্ন দাখিলের সময় আয়বর্ষ শেষ হওয়ার পরবর্তী নভেম্বরের 30তম দিন অর্থাৎ 30শে নভেম্বরের মধ্যে। ব্যক্তি, যিনি আগে কখনো রিটার্ন দাখিল করেননি এমন স্বাভাবিক ব্যক্তি অর্থাৎ প্রথমবার যিনি রিটার্ন সাবমিট করবেন আয়বর্ষ শেষ হওয়ার পরবর্তী 30 জুন অর্থাৎ 30শে জুনের মধ্যে। ব্যক্তি, যিনি বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি, শিক্ষা, চাকরি বা বৈধ ভিসা ইত্যাদি কারণে বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন থেকে 90তম দিন অর্থাৎ বাংলাদেশে আসার 90 দিনের মধ্যে। প্রতিষ্ঠান,
ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য করদাতা অর্থাৎ কোম্পানি, ফার্ম, ব্যক্তিসংঘ, ট্রাস্ট, তহবিল, সমবায় সমিতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইত্যাদি আয়বর্ষ শেষ হবার নবম মাসের ১৫তম দিন অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের ৩০শে জুন আয়বর্ষ শেষ হলে এর সাথে ৮ মাস ১৫ দিন যোগ হবে এতে হয় মার্চ মাসের ১৫ তারিখ অতএব মার্চ মাসের ১৫ তারিখের মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে ব্যক্তি এবং প্রতিষ্ঠান রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখ যদি সরকারি ছুটির দিন হয় তাহলে পরবর্তী কর্মদিবস রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখ হিসেবে গণ্য হবে আয়কর রিটার্ন সাবমিটের ফর্মসমূহ কি কি করদাতাদের রিটার্ন দাখিলের ফর্মসমূহ আইটি ঘ ২০২৩ স্বাভাবিক ব্যক্তি করদাতার ১ পাতার রিটার্ন আইটি ১১ গ ২০২৩ স্বাভাবিক ব্যক্তি করদাতার রেগুলার রিটার্ন আইটি ১১৮ ২০২৩ স্বাভাবিক ব্যক্তি এবং কোম্পানি করদাতা ব্যতীত অন্যান্য রিটার্ন ফার্ম ব্যক্তিসংঘ ট্রাস্ট তহবিল যা কিনা কোম্পানি আইনে নিবন্ধিত নহে আইটি ১১ ঘ ২০২৩ কোম্পানি করদাতার রিটার্ন কখন করদাতার নিবন্ধন টিআইএন বাতিল করতে পারবে এবং পারলে নিয়ম ও শর্তগুলো কি কি রেফারেন্স ধারা ২৬২ নিবন্ধন বাতিলের আবেদন একজন ব্যক্তি নিবন্ধন বাতিলের আবেদন করতে পারবেন যদি তিনি ধারা ২৬৪ অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে বাধ্য না থাকেন অর্থাৎ বাধ্যতামূলক রিটার্ন সাবমিট করে প্রুফ দিতে হয় এমন ৩৯ সেবা রয়েছে সেক্ষেত্রে ওই ব্যক্তির জন্য আর তা প্রয়োজন হবে না এমন ব্যক্তি এবং তিনি আর করদাতা হিসাবে গণ্য না হন এখানে করদাতা বলতে বোঝায় ধারা ২/২২ অনুযায়ী যার করযোগ্য আয় আছে অথবা যিনি কর বা অন্য কোনো অর্থ প্রদানে বাধ্য অথবা যিনি ন্যূনতম কর প্রদানে বাধ্য অথবা যিনি রিটার্ন বা দলিল বা তথ্য দাখিলে বাধ্য অথবা যিনি কর নির্ধারণে ইচ্ছুক হয়ে রিটার্ন জমা দেন অথবা যিনি এই আইনে করদাতা বা খেলাপি করদাতা হিসাবে গণ্য অথবা যার বিরুদ্ধে এই আইনে কোনো কার্যক্রম চলছে অর্থাৎ যদি উপরোক্ত কোনো শর্ত প্রযোজ্য না হয় তিনি আর করদাতা নন পরপর ৩ বছর করযোগ্য আয় শূন্য থাকে এবং শারীরিক অক্ষমতার কারণে বা অন্য কোনো কারণে ভবিষ্যতেও করযোগ্য আয় হওয়ার সম্ভাবনা না থাকে আর ধারা ১৬৬ অনুযায়ী রিটার্ন দাখিলের প্রয়োজন না থাকে অর্থাৎ যাদেরকে বাধ্যতামূলক রিটার্ন সাবমিট করতে হবে না মৃত্যু অবসায়ন বা অবলুপ্তির কারণে অস্তিত্বহীন হয়ে গেলে স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করলে এবং দেশে আয় উপার্জনের আর কোনো কর্মকাণ্ড না থাকলে আইনি মর্যাদা পরিবর্তন করলে যেমন একক মালিকানা কোম্পানি অন্য কোনো আইনসম্মত কারণ দেখাতে পারলে নিবন্ধন বাতিলের শর্ত আয়কর কর্তৃপক্ষ আবেদন যাচাই বাছাই করে নিবন্ধন বাতিল করতে পারবেন যদি করদাতার কোনো বকেয়া দায় না থাকে তার বিরুদ্ধে কোনো কর নির্ধারণ বিচারাধীন না থাকে কোনো ফোরামে কর সংক্রান্ত মামলা বিচারাধীন না থাকে আবেদনকৃত কারণে সত্যতা থাকে বোর্ড স্বতঃপ্রবৃত্ত হয়ে নিবন্ধন বাতিল করতে পারবে যদি ১ ও ২ এর অধীন শর্ত পূরণ হয় করদাতার বৈধ উৎস থেকে কোনো আয় না থাকে নিবন্ধনটি অর্থ পাচার বা আর্থিক অপরাধের উদ্দেশ্যে করা হয়ে থাকে নিবন্ধন প্রক্রিয়ায় দেওয়া তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হয় তথ্য সংরক্ষণ বোর্ড নিবন্ধন বাতিল হলেও নির্দিষ্ট সময় পর্যন্ত করদাতার তথ্য ও রেকর্ড সংরক্ষণ করবে নিবন্ধন বাতিলের অর্থ এটি হল যা টিআইএন নিষ্ক্রিয় হবে যা রহিত হবে যা সাধারণ ব্যবহারের জন্য অপ্রযোজ্য হবে তবে ইতিমধ্যে প্রাপ্ত তথ্য মুছে ফেলা বা নষ্ট করা হবে না এভাবে আরও আইনি বিষয় ও পরামর্শের জন্য লিগ্যাল ট্রিটমেন্টের সাথেই থাকুন ধন্যবাদ